বাসর ঘরে বসে বসে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম কিছুক্ষণের মধ্যে কি হতে চলেছে সেটা ভেবে। কারণটা হলো আমার বয়স ছিল মাত্র 18 বছর আর আমার স্বামীর বয়স ছিল 32 বছর, অর্থাৎ আমার বয়সের প্রায় দ্বিগুণ। আমি নিজেকে মানসিকভাবে শক্ত করলাম সব মেনে নিতে। ঠিক তখনই দরজা টোকানোর শব্দ শুনে বুঝতে পারলাম উনি এসেছেন। তারপর যা হলো আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 18 আর আমার স্বামীর বয়স ছিল 32 বছর, অর্থাৎ আমার বয়সের দ্বিগুণ প্রায়। এ বিয়েতে আমার একদমই মত ছিল না, কিন্তু বাবার মুখের ওপর কথা বলারও সাহস ছিল না, তাই বাধ্য হয়েই বিয়েতে মত দিয়েছিলাম। আমার সহজ সরল মাকেও সেদিন প্রথম দেখেছিলাম বাবার সিদ্ধান্তের বিরোধিতা করতে, কিন্তু তাও কিছুতেই আটকায়নি। মা কাঁদত আর বলতো, আমার ফুটফুটে মেয়েটার কপালে এরকম অসমবয়সী স্বামী জুটল, ওই লোক তো আমার মেয়ের সাদা আহ্লাদ কিছুই পূরণ করতে পারবে না। মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয়, সাধারণত কোনো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলে অভিভাবকরা তাড়াহুড়ো করে সেখানে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে যান। আমার বাবাও তেমনটাই করেছিলেন। ছেলের বয়স না দেখে আর্থিক অবস্থা দেখেছেন। বিয়ের দিন বান্ধবীরা আমাকে সাজিয়ে দিতে এসে আমার ভবিষ্যৎ নিয়ে আফসোস করেছিল, আর আমি বাবার ওপর খুশি নয় খুব নিয়ে কাঁদছিলাম। ওরা বলেছিল, তুই পালিয়ে যা, আমরা সাহায্য করব, তোর জায়গায় আমরা হলে এ বিয়ে করতাম না কখনো। আমিও পালানোর কথা ভেবেছিলাম, কিন্তু আমার কোনো প্রেমিক ছিল না যাকে নিয়ে পালিয়ে যেতে পারি। বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আসন্ন সময়ের কথা ভেবেই নিয়েছিলাম যে উনি এসেই আমার ওপর ঝাঁপিয়ে পড়বে নিজের পুরুষত্ব ফলাতে। কিছুক্ষণ পর দরজা আটকানোর শব্দ শুনেই বুঝতে পারলাম উনি এসেছেন। নিজেকে মানসিকভাবে শক্ত করলাম সব মেনে নিতে, কিন্তু উনি আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে দূরে দাঁড়িয়েই সালাম দিলেন। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে সালামের উত্তর দিতেই ভুলে গিয়েছিলাম। উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেই একটু মুচকি হাসলেন। তারপর বললেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ? আমি মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়লাম। তারপর তিনি আমার সাথে নানান বিষয়ক আলোচনা করতে লাগলেন। ওনার সাথে কথা বলার পর আমার ওনার প্রতি খারাপ মনোভাবটা বেশ কমে গেছে। সেদিন পুরো রাত আমরা গল্প করেই কাটিয়েছিলাম। অনেক কিছুই জেনেছিলাম ওনার ব্যাপারে। ওনার নাম রিয়াদ। বাবা মা মারা যাওয়ার পর সংসারের বড় আর একমাত্র ছেলে হিসাবে ওনার ওপরই দায়িত্ব ছিল। ছোট বোনদের বড় করা, নিজের পড়াশুনো স্থগিত রেখে ওদের পড়াশুনো করিয়েছেন। কোথাও কোনো পাজ খুঁজে না পেয়ে ছোটখাট ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন। তারপর একসময় ব্যবসায় নিজের একটা পোক্ত অবস্থা করে নিয়েছিলেন। ততদিনে বোনরাও বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল। দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে নিজের বিয়ের বয়সটাই পেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটা আর খেয়ালই করেননি। তারপর ছোট বোনরাই উদ্যোগ নিয়ে ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে লাগলেন। রিয়াদ বলেছিলেন, ধুর, আমার কি আর এখন বিয়ের বয়স আছে? আমি এভাবেই থাকি, সমস্যা কি? কিন্তু বোনেরা কেউ ওনার বারণ শোনেননি। তাদের কথা ছিল, ভাই আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, সুতরাং আমাদেরও তো একটা দায়িত্ব আছে। সব সময় পাশে থাকার জন্য কাউকে তো লাগবেই। এরপর তো এই বিয়ে। সবকিছু শুনে ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল, তাও মনের মধ্যে একটু খুঁতখুঁত ভাব রয়ে গিয়েছিল। বিয়ের কিছুদিন পর সব আত্মীয় স্বজনরা চলে গিয়েছিল। তখন বাসায় ছিলাম শুধু আমরা দুজন। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি উনি ঘর গুছিয়ে রাখার কাজ করছেন। আমি অবাক হয়ে বললাম, আমি থাকতে আপনি এসব করছেন কেন? এগুলো তো মেয়েদের কাজ। উনি ভ্রুকুচকে বললেন, এগুলি মেয়েদের কাজ, এটা কে বলল? ওনার কথা শুনে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন, আমার বোনরা যখন ছোট ছিল তখন ঘর গুছিয়ে রাখা, রান্নাবান্না করা এসব আমিই করতাম, তাই আমার এগুলো অভ্যেস হয়ে গেছে। আমি মোটামুটি বাড়ির সমস্ত কাজই করতে পারি। তারপর একটু হেসে বললেন, তোমার যদি কাজ করতে ইচ্ছে হয়ে থাকে তাহলে চট করে 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। আমি কিছু না বলে হাসি মুখে চলে গেলাম রান্নাঘরে। চা খেতে খেতে উনি বললেন, এখন থেকে তো আমি ব্যবসার কাজেই ব্যস্ত থাকব বেশিরভাগ সময়, তোমার একা একাও ভয় লাগবে না তো? তুমি তো আবার পিচ্চি একটা নিয়ে। বলেই হেসে ফেললেন। আমি পিচ্চি নই এটা বোঝানোর জন্য মিথ্যে করে বললাম, সমস্যা নেই, আমি ভীতুই এতটাও নই। কিন্তু সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিকই ভয় পাচ্ছিলাম। উনি বললেন, আচ্ছা বই পড়ো তুমি? আমি বললাম, হ্যাঁ, খুব ভালো লাগে বই পড়তে, বই পেলে তো আমার আর কিচ্ছুই লাগে না। সেদিন রাতে উনি বাসায় ফিরলেন একটা মোটা বই হাতে। আমি তো দারুণ খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম বইটার নামটা তখন আমার মন খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম কোনো রোমান্টিক উপন্যাস সংগ্রহ হয়তো।
উনি আমার মুখ থেকেই বুঝতে পারলেন যে আমি খুশি হইনি। রাতে খেতে বসে উনি আমাকে বললেন, আমি জানি তুমি এমন বই আশা করনি, তবে আমার অনুরোধ তুমি একবার বই পড়া শুরু করে দেখো, যদি না ভালো লাগে তাহলে আর পড়তে হবে না এটা। এরপর দিন উনি কাজে যাওয়ার পর আমি বইটা পড়া শুরু করলাম অনিচ্ছা আর বিরক্তি নিয়ে। প্রথম আমার একটুও ভালো লাগছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পড়া শুরু করার কিছুক্ষণ পর আমি ওই বইয়েতেই পুরো ডুবে গেলাম। পুরোটা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠলাম। কিভাবে যেন সময় ফুরিয়ে যেত আর আমিও অনেক দরকারি বিষয়ে জ্ঞান লাভ করতে পারলাম। এরপর ওনার কাছ থেকে এরকম আরও অনেক বই উপহার পেয়েছিলাম। বইগুলো পড়তে সত্যিই আমার খুব ভালো লাগতো। যত সময় যেতে লাগলো ততই আমি আমার স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম, আর এখন ওনার প্রতি আমার আগের মতন খারাপ মনোভাবটাও নেই, বরং ধীরে ধীরে ওনার প্রতি বাড়তে লেগেছিল শ্রদ্ধা আর ভালোবাসা। নিজের অজান্তেই ওনাকে ভালোবাসতে লেগেছিলাম। আমার বান্ধবীরা, প্রতিবেশীরা, আত্মীয়রা আমাদের দুজনকে নিয়ে আফসোস করে, আবার টিটকারিও দেয়, কিন্তু আমি এখন আর সেসব কিচ্ছুই পাত্তা দিই না। কারণ কার সাথে কার বিয়ে হবে, কে কখন জন্মাবে, কে কখন মারা যাবে, এই সব কিছুই তো উপরওয়ালা লিখে রেখেছেন। এই সব কিছুই তো তিনিই ঠিক করে রেখেছেন। এখানে তো অন্য কোনো মানুষের হাত নেই। ঠিক তেমনি আমাদের বিয়েটাও হয়তো উপরওয়ালার কিছু ভালোভাবেই লিখে রেখেছেন। এরই মধ্যে আমার বিবাহিত বান্ধবী মৌরি আমাকে ফোন করলেন। ফোনে কথা হওয়ার সময় ও জানালো যে ওর স্বামী ওকে প্রায়ই সব রোমান্টিক কথা বলে, আদর করে বিভিন্ন নামে ডাকে। আমার রানী, আমার প্রিয়তমা, জান আমার, এমনি সব আত্মস্থ ডাকে ডাকে মৌরি যেন ভাসতে থাকে। ওর স্বামী তাকে প্রতিদিনই ফুল অফার করে, সিনেমায় নিয়ে যায়, রেস্টুরেন্টে ঘোরাকে নিয়ে যায়। এসব শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কই উনি তো কখনো আমাকে রোমান্টিক কিছু বলেনি। অবশ্য আমি নিজেও কখনো বলিনি। উনি আমাকে প্রায় সবসময় পিচ্চি বলেই ডাকেন। এটা কি কোনো আদরের ডাক হলো? মৌরি বলল, নিশি, তোমার স্বামী তোমাকে কি ডাকে? নিশ্চয়ই কোনো সুইট নামে ডাকে, লাভলি নামে ডাকে। আমি নির্বাক হয়ে রইলাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওনার তো শুধু পিচ্চি বলে ডাকেন। মৌরি ফোনের অন্য প্রান্তে হেসে উঠল, ওইটাই পিচ্চি? এটা আবার কি ডাক? তোমার স্বামীর রোম্যান্স তো জিরো। কথাগুলো আমার হৃদয়ের শেলের মতো বিঁধল। যদিও মুখে বললাম ডাকটা আমার ভালো লাগে, কিন্তু মনের মধ্যে একটা ফাঁকা অনুভূতি তৈরি হলো। সেদিন রাতে রিয়াদ বাসায় ফিরে আমার মুখ দেখে কি বুঝলেন কে জানে। আমার চোখে অশ্রুর রেখা, মুখে নিরানন্দ ভাব, সবই যেন ওনার চোখ এড়ায়নি। খেতে বসে আমাকে বললেন, হা কর। কি আশ্চর্য! উনি তুই করে বলায় আমার একটুও রাগ হলো না, বরং অদ্ভুত ভালো লাগা মন ছুঁয়ে গেল। আমি তাকিয়ে দেখি ওনার চোখে এক ধরনের কৌতুক আর উষ্ণতা মিশে আছে। ওনার এই তুই ডাকটা আজ প্রথম নয়, কিন্তু আজ এটাতে আমার মনে হলো অসীম মায়া লুকিয়ে আছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই উনি আমাকে খাইয়েই দিতেন, তবে তুই করে বলতেন হুটহাট করে। আমার খুব ভালো লাগতো এই ডাকটা। একদিন ওনার সাথে মার্কেটে যাওয়ার সুযোগ হলো। ওনার সাথে হাঁটতে হাঁটতে দেখলাম পাশ দিয়ে এক তরুণ যুগল হাত ধরে হেঁটে যাচ্ছে, মেয়েটির হাতে গোলাপের তোড়া। আমার দৃষ্টি আটকে থাকতে দেখে রিয়াদ মৃদু হেসে বললেন, পিচ্চির গোলাপ পছন্দ? আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। উনি কিছু না বলে একটু পরেই ফুলের দোকান থেকে একটা গোলাপ নিয়ে এসে আমার হাতে দিলেন। বললেন, একটা গোলাপেই কি তোমার মুখে হাসি ফুটবে? আমি অবাক হয়ে গেলাম। এই প্রথম ওনার কাছ থেকে কিছু পেলাম যা সরাসরি রোম্যান্টিক না হলেও আমার হৃদয় স্পর্শ করল। হঠাৎ করে একদিন আরেক বান্ধবী তৃষার থেকে জানতে পারলাম আমার সে বান্ধবী মৌরির স্বামী নাকি অবৈধ সম্পর্কে আছে কোনো এক বিবাহিত মহিলার সাথে। তৃষা গোপনে আমাকে বলল, সব রোম্যান্সের পেছনে একটা অন্ধকার দিক থাকে। মৌরির স্বামী বাইরে অন্য নারীর সাথে সম্পর্ক রাখে, মৌরি জানে না। এই খবর শুনে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ভাবলাম আমার স্বামী আমাকে কখনো রোম্যান্টিক কথা বলে না, অশ্লীল কৌতুক বলে নিজে বিব্রত আনন্দও নেয়নি। তবে মাঝে মাঝে কৌতুকপূর্ণ কথা বলে, যা আমাদের দুজনের জন্যই আনন্দদায়ক। আমার স্বামী সোজা, সৎ এবং নির্ভরযোগ্য। ওনার চোখে কোনো প্রবঞ্চনা নেই। একদিন রাতে আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কখনো আমাকে রোম্যান্টিক কথা বলেন না কেন, অন্য স্বামীরা তাদের স্ত্রীদের নিয়ে? কথা শেষ না করতেই রিয়াদ গম্ভীর হয়ে বললেন, রোম্যান্স কি শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ? আমি কি তোমার প্রতি আমার ভালোবাসা প্রমাণ করতে শুধু কথারই আশ্রয় নেব? আমার কাজ, আমার দায়িত্ববোধ, তোমার জন্য আমার চিন্তা, এগুলো কি রোম্যান্স নয়? আমি নীরব হয়ে গেলাম। ওনার কথায় আমার সব সন্দেহ দূর হয়ে গেল।
রাতে ঘুমানোর সময় উনি নিজেই আমার মাথাটা ওনার বুকে টেনে নেন, নিয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেন। তখন আমার নিজেকে মনে হয় সবচেয়ে সুখী, কারণ ওনার বুকে মাথা রাখার অধিকার একমাত্র আমারই আছে। এ অধিকার আমি কখনো কারোর সাথে ভাগ করতে পারবো না। এক রাতে আমি জেগে দেখি রিয়াদ ঘুমিয়ে নেই, উনি বসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি চোখ খুলতে উনি বললেন, তোমার মুখ দেখলে আমার শান্তি আসে। এই কথাটাই আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় রোম্যান্স হয়ে রইল। সময় যেতে লাগলো, দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। ওই দিনটা আমি খুব বিশেষভাবে উদযাপন করতে চাইলাম। আমি রিয়াদের প্রিয় খাবারগুলো রান্না করলাম, ঘর সাজালাম ফুল দিয়ে। উনি সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরলেন, হাতে একটা পার্সেল নিয়ে। আমি খুশিতে আত্মহারা। উনি পার্সেলটা খুললেন, ভেতরে ছিল একটি সুন্দর শাড়ি আর একটা বই। বইয়ের উপরে কার্ডে লেখা, পিচ্চির জন্য, যে আমাকে সংসারের অর্থ শিখিয়েছে। বইটা ছিল একটি দর্শন সম্পর্কিত। রিয়াদ বললেন, এই বইটা পড়লে তুমি বুঝতে পারবে কেন আমি কিছু কিছু বিষয় ভিন্নভাবে চিন্তা করি। আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। এই মানুষটা আমাকে বোঝার চেষ্টা করছেন, আমার চিন্তার জগৎকে সমৃদ্ধ করছেন। এটাই তো সবচেয়ে বড় ভালোবাসা। সেদিন রাতে আমরা অনেক কথা বললাম। রিয়াদ বললেন, আমি জানি সমাজ আমাদের বিয়ে নিয়ে কত কথা বলে, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা বয়সের ব্যাপার নয়, বোঝাপড়ার ব্যাপার। তুমি আমাকে বোঝার চেষ্টা করছো, আমিও করছি। এই তো আমাদের সম্পর্কের ভিত। আমি নিশ্চুপ থেকে শুধু শুনে গেলাম, মনে মনে বললাম, হ্যাঁ, এই তো সত্যিকারের ভালোবাসা। ঝলমলে রোমান্স নয়, স্থায়ী বন্ধন। এর মধ্যে আমার বাবা মা একদিন বেড়াতে আসলেন। মা প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার সংসার কেমন যাচ্ছে? স্বামী তোমার সাথে কেমন আচরণ করে? আমি হেসে বললাম, খুব ভালো মা, উনি আমাকে অনেক সম্মান দেন, শেখান, বুঝান। মা তখন রিয়াদের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটাকে তুমি ভালো রাখো। রিয়াদ শ্রদ্ধার সাথে বললেন, মা, আপনার মেয়েই এখন আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। মা চোখ মুছতে মুছতে বললেন, আমি প্রথমে ভেবেছিলাম এ বিয়ে ঠিক হবে না, কিন্তু এখন দেখছি আল্লাহর সব কাজেই কোনো না কোনো কল্যাণ থাকে। বাবাও খুশি হলেন দেখে যে রিয়াদ আমাকে নিয়ে সন্তুষ্ট এবং আমাদের সংসার শান্তিতে চলছে। একদিন রিয়াদ আমাকে বললেন, তোমার একটি বন্ধু খুব অসুস্থ, হাসপাতালে আছে, চলো তাকে দেখে আসি। আমি অবাক হয়ে বললাম, কোন বন্ধু? রিয়াদ বললেন, মৌরি। আমরা হাসপাতালে গেলাম। মৌরি সত্যিই খুব অসুস্থ, ওর স্বামী সেখানে নেই, শুনলাম অন্য কারো সাথে সময় কাটাচ্ছে। মৌরি কাঁদতে কাঁদতে বলল, আমার সব রোমান্স মিথ্যে ছিল, আসলে আমার স্বামী আমাকে কখনো ভালোবাসেইনি। আমি রিয়াদের দিকে তাকালাম, ওনার চোখে সহানুভূতি আর দৃঢ়তা দেখলাম। ফেরার পথে রিয়াদ বললেন, দেখলে পিচ্চি, বাহিরের চাকচিক্য অনেক সময় ভিতরের ফাঁপা ভাব ঢেকে রাখে। আসল ভালোবাসা নীরবেই কাজ করে। আমি ওনার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি এখন বুঝতে পেরেছি। দিনগুলো সুখে শান্তিতে কাটতে লাগলো। আমি এখন রিয়াদের সাথে ব্যবসার কথাও আলোচনা করি। উনি আমাকে হিসাব নিকাশ শেখান, ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার কৌশল বুঝিয়ে দেন। আমি ওনার সহকারী হয়ে উঠছি। একদিন অফিসে গিয়ে দেখি উনি এক ক্লায়েন্টের সাথে কথা বলছেন, খুব ধৈর্যের সাথে। ক্লায়েন্ট চেঁচামেচি করছে, কিন্তু রিয়াদ শান্ত থাকছেন। পরে বললেন, ব্যবসায় ধৈর্য খুব জরুরি, যেমন সংসারেও। আমাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক গভীর। আমরা একে অপরের বন্ধু, সহচর, পরামর্শদাতা। রিয়াদ এখন আমাকে শুধু পিচ্চি বলেন না, কখনো বলেন আমার সঙ্গী, কখনো আমার উপদেষ্টা। এই ডাকগুলো আমার কাছে সবচেয়ে মূল্যবান। এক সন্ধ্যায় আমরা ছাদে বসে আছি, চারপাশে নীল আকাশ লাল হয়ে আসছে। রিয়াদ হঠাৎ বললেন, আমি তোমাকে একটা গল্প বলবো। আমি উৎসুক হয়ে বললাম, হ্যাঁ বলুন। তিনি বললেন, একজন লোক ছিল যে খুব ধনী ছিল। তার স্ত্রীকে সে পৃথিবীর সব সোনাদানা দিত, কিন্তু স্ত্রী ছিল অসুখী, কারণ স্বামী কখনো তাকে সময় দিত না। আরেকজন লোক ছিল গরিব, সে তার স্ত্রীকে কিছুই দিতে পারত না, কিন্তু সারা দিন তার পাশে থাকত, তার কথা শুনত, তাকে সম্মান দিত। সেই স্ত্রী ছিল পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি ধনী হতে চাই না, আমি চাই তোমার পাশে থেকে তোমাকে সুখী করতে। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আপনি আমাকে ইতিমধ্যেই সুখী করে তুলেছেন। রিয়াদ মৃদু হেসে বললেন, আরেকটা কথা, তুমি কি কখনো ভেবেছ আমরা কেন এত ভালো মিলে গেছ?
আমি বললাম, ভাগ্য? তিনি বললেন, ভাগ্য আর বুঝে শুনে পছন্দের সমন্বয়। আমি যখন তোমাকে পাত্রী হিসেবে দেখতে গেছিলাম, তখন আমি শুধু তোমার সৌন্দর্য দেখিনি, দেখেছি তোমার চোখে একটা নির্ভরতা আর ভালো মানুষই। আমি জানতাম তুমিই পারবে আমার জীবনকে পূর্ণ করতে। আমি আগে কখনো এই কথা শুনিনি। আমি ভেবেছিলাম বিয়ের আগে উনি আমাকে একবারই দেখেছিলেন। রিয়াদ ক্যারিডন, আমি তোমার বাবাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি দেখেছি তুমি বই পড়তে খুব ভালোবাসো। একজন যে বই পড়ে সে চিন্তা করে, বোঝে, আর সংসার চালাতে বোঝাপড়া খুব জরুরি। সেদিন আমি বুঝতে পারলাম রিয়াদ আমাকে বিয়ে করার পেছনে গভীর চিন্তা ছিল। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না। এই উপলব্ধি আমার হৃদয়কে আরও পরিপূর্ণ করল। দিনগুলো এখন আরও অর্থবহ হয়ে উঠতে লাগল। আমি রিয়াদের শুধু স্ত্রীই নই, একজন বিশ্বস্ত বন্ধুও বটে। একদিন সকালে রিয়াদ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ আমার দিকে ফিরে বললেন, আজ আমার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং আছে, তুমি কি আমার সাথে আসতে পারবে? আমি অবাক হয়ে তাকালাম। কিন্তু আমি তো এসব বুঝি না। রিয়াদ হেসে বললেন, বুঝতে হবে এমন তো কিছু নয়। আমি চাই তুমি দেখো আমি কিভাবে কাজ করি, আর তোমার উপস্থিতিই আমাকে স্বস্তি দেবে। সেদিন আমি প্রথম রিয়াদের অফিসে গেলাম। বড় একটি কনফারেন্স রুমে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সামনে রিয়াদ প্রেজেন্টেশন দিচ্ছিলেন। আমি একপাশে বসে তাকে দেখছিলাম। তার আত্মবিশ্বাসী ভাব, স্পষ্ট বাচনভঙ্গি, জটিল বিষয়কে সরলভাবে উপস্থাপনের ক্ষমতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এটা সেই মানুষ নন যাকে আমি বিয়ের রাতে ভয় পেয়েছিলাম। এ একজন সম্পূর্ণ অন্য মানুষ, দায়িত্বশীল, দক্ষ এবং প্রাজ্ঞ। মিটিং শেষে ক্লায়েন্টরা চলে গেলে রিয়াদ আমার কাছে এসে বললেন, কেমন লাগলো? আমি উত্তরে বললাম, আপনি অসাধারণ, আমি কখনো ভাবিনি। রিয়াদ ডাক দিল আমার কথায়, এখন থেকে আপনি নয়, আমরা তো স্বামী স্ত্রী। আমি একটু লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে, তুমি অসাধারণ। প্রথমবারের মতো তুমি বলতে গিয়ে আমার গলা দিয়ে আটকে আসছিল। রিয়াদ মুচকি হাসলেন। ফেরার পথে গাড়িতে রিয়াদ বললেন, জানো, আজ তুমি থাকার কারণে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, কারণ আমি জানি তুমি আমার পাশে আছো। এই বিশ্বাসটাই অনেক বড় শক্তি। এই ঘটনার পর রিয়াদ প্রায়ই আমাকে ব্যবসায়িক সফর বা গুরুত্বপূর্ণ আলোচনায় নিয়ে যেতেন। আমি ধীরে ধীরে তার কাজের জগৎকে বুঝতে শুরু করলাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি যদি চাও আমি তোমাকে ব্যবসার কিছু অংশের দায়িত্ব দিতে পারি। তোমার বুদ্ধি আছে, শেখার আগ্রহ আছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তার উৎসাহে রাজি হয়ে গেলাম। এদিকে সামাজিক চাপ কিন্তু কমেনি। এক অনুষ্ঠানে আমরা একসাথে গিয়েছিলাম। সেখানে এক আত্মীয়া ঠাট্টা করে বললেন, ও দেখো তো, রিয়াদ্দার ছোট্ট বউকে নিয়ে এসেছে। কেমন আছো মা? এখনো স্কুলের বই পড়ো নাকি? সবাই হেসে উঠল। আমার গাল জ্বলতে লাগলো। কিন্তু রিয়াদ শান্তভাবে বললেন, আমার স্ত্রী এখন আমার ব্যবসায়ের গুরুত্বপূর্ণ সহযোগী। তার বুদ্ধিমত্তা অনেক বড় বড় ডিগ্রিধারীকেও হার মানায়। সবার হাসি থেমে গেল। আমি রিয়াদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালাম। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে আমি বললাম, তোমাকে সব সময় আমার পক্ষ নিতে হয়। রিয়াদ বললেন, এটা তোমার পক্ষ নেওয়া নয়, এটা সত্য কথা বলা। আমি গর্বিত তোমার উপর। সময়ের সাথে সাথে আমি রিয়াদের ব্যবসায় সত্যিকারের সহায়ক হয়ে উঠলাম। আমি অ্যাকাউন্টস, ক্লায়েন্ট কমিউনিকেশন এসব বিষয়ে দক্ষতা অর্জন করলাম। একদিন রিয়াদ অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, সর্দি, কাশি। ডাক্তার বিশ্রামের পরামর্শ দিলেন। আমি বললাম, তুমি ঘরে থাকো, আজ আমি অফিস দেখব। রিয়াদ প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমার জিদের কাছে হার মানলেন। সেদিন আমি প্রথম একা অফিস গেলাম। স্টাফরা আমাকে দেখে একটু অবাক হলেও সম্মান দেখালো। আমি পুরো দিনের মিটিংগুলো পরিচালনা করলাম, জরুরি ডিসিশন নিলাম। সন্ধে বাসায় ফিরে রিয়াদ জিজ্ঞেস করলেন, কেমন গেল? আমি বিস্তারিত সব বললাম। তিনি শুনে বললেন, আমি জানতাম তুমি পারবে। সেই দিনটি ছিল আমার জন্য একটি মাইল ফলক। আমি নিজের মধ্যে অজানা এক শক্তি খুঁজে পেলাম। একটি উইকেন্ডে আমরা দুজনে বেড়াতে গেলাম সমুদ্র সৈকতে। সমুদ্রের অফুরান জলরাশি দেখতে দেখতে রিয়াদ বললেন, জীবনটাই সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু যারা একসাথে থাকে তারা যে কোনো ঝড় মোকাবেলা করতে পারে। আমি বললাম, আমরা কি পারব? রিয়াদ আমার হাত ধরে বললেন, নিশ্চয়ই পারব, কারণ আমরা একে অপরকে বুঝি। সৈকতের বালিতে হাঁটতে হাঁটতে আমি হঠাৎ একটি প্রশ্ন করলাম যা বহুদিন মনে ঘুরপাক খাচ্ছিল। রিয়াদ,
তুমি কি কখনো অনুভব করো যে আমাদের বয়সের পার্থক্যের কারণে কিছু অভাব থেকে গেছে? আমি যখন খুব ছোট ছিলাম তখন তুমি অলরেডি একজন পূর্ণবয়স্ক মানুষ ছিলে। রিয়াদ থমকে দাঁড়ালেন, সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, এই ভাবনাটা আমাকেও কষ্ট দিত। প্রথম দিকে ভাবতাম আমি কি একজন কিশোরীর জীবনধারা বুঝতে পারবো, কিন্তু তারপর আমি দেখলাম বয়স জাস্ট একটা সংখ্যা। তুমি তোমার বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ক, বুদ্ধিমান। আর আমি আশা করি আমার অভিজ্ঞতা দিয়ে তোমার জীবনকে কিছু দিতে পেরেছি। আমি বললাম, তুমি আমাকে সব দিয়েছ, আত্মবিশ্বাস, শিক্ষা, সম্মান আর ভালোবাসা। রিয়াদ আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও আমাকে অনেক কিছু দিয়েছ, একাকিত্ব দূর করেছ, আমার জীবনকে নতুন অর্থ দিয়েছ। সেই সৈকত থেকে ফিরে আসার পর আমাদের সম্পর্কে আরও একটি নতুন মাত্রা যোগ হলো। আমরা এখন আগের চেয়ে বেশি খোলামেলা আলোচনা করতে পারি। আমাদের ভয়, আশা, স্বপ্ন সবই শেয়ার করি। কিন্তু জীবনের শান্তি সবসময় স্থায়ী হয় না। একদিন রিয়াদের ছোট বোন সুমি আমাদের বাসায় এলেন অত্যন্ত বিচলিত হয়ে। তিনি বললেন, ভাইয়া, আমাদের পুরনো এক জমি নিয়ে সমস্যা হচ্ছে। প্রতিবেশীরা দাবি করছে জমিটা তাদের। বিষয়টি ছিল জটিল। রিয়াদ এই সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়লেন। কয়েকদিন তিনি দেরি করে বাসায় ফিরছিলেন, ক্লান্ত থাকছিলেন। আমি তাকে পূর্ণ সমর্থন দিলাম। রাত জেগে তার সাথে কাগজপত্র ঘাটাঘাটি করলাম, আইনগত পরামর্শ খুঁজলাম। একদিন রাত বেশ গভীর হলো। রিয়াদ ইজোও বসেছিলেন আইন বিষয়ক বই নিয়ে। আমি এক কাপ গরম দুধ নিয়ে এসে বললাম, এত রাত জাগলে শরীর খারাপ হবে। তিনি মাথা তুলে বললেন, তুমি শুতে যাও, আমি খুব তাড়াতাড়ি আসছি। আমি বললাম, না, তোমার সমস্যা আমারও সমস্যা, আমি সাহায্য করতে চাই। আমরা একসাথে সেই রাত জেগে কৌশল ঠিক করলাম। পরের দিন আদালতে গিয়ে রিয়াদ আমাদের পক্ষে এমন দৃঢ় যুক্তি উপস্থাপন করলেন যে বিচারক আমাদের পক্ষে রায় দিলেন। এই ঘটনায় রিয়াদের পরিবারে আমার অবস্থান আরও শক্তিশালী হলো। সবাই বুঝতে পারল আমি শুধু গৃহিণী নই, সংকটে স্বামীর পাশে দাঁড়ানোর ক্ষমতাও আমার আছে। এই ঘটনার পর রিয়াদ আমাকে বললেন, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনসঙ্গী। এই কথাটা শুনে আমার চোখ ভরে এলো। এতটাই সুখ অনুভব করলাম যা ভাষায় প্রকাশ করার নয়। কিন্তু এই সুখের মাঝেও একটি বিষয়ে আমার মনে কিছুটা খচখচানি ছিল। আমরা বিয়ের এতদিন পরও আমি গর্ভধারণ করিনি। সমাজের কিছু লোক এ নিয়ে মন্তব্য করত। একদিন এক প্রতিবেশী বলেই ফেলল, বউটি তো দেখি খুব কর্মঠ, কিন্তু সন্তান নিয়ে কি ভাবছেন, রিয়াদের তো বয়সই হচ্ছে। কথাটা আমার হৃদয়ে গভীর আঘাত করল। সেই রাতে আমি রিয়াদকে এই দুশ্চিন্তার কথা বললাম। তিনি আমার হাত ধরে বললেন, শোনো, সন্তান আল্লাহর দান, যখন তিনি দেবেন তখন আমরা নেব, এর জন্যে চিন্তা করো না, আমার কাছে তুমিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বললাম, কিন্তু মানুষ বলবে। রিয়াদ বাধা দিল, লোকেরা অনেক কথা বলবে, আমরা তাদের জন্যে জীবনযাপন করব নাকি নিজেদের জন্যে? তার এই কথায় আমি সাময়িকভাবে স্বস্তি পেলাম, কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি থেকে গেল। আমি চাইতাম রিয়াদের একটি সন্তান দিতে, আমাদের ভালোবাসার মিলন ফল। এর কিছুদিন পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রিয়াদের ব্যবসায়িক একটি বড় প্রকল্পের সমস্যা দেখা দিল। একজন বিশ্বস্ত কর্মচারী বড় অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেল। রিয়াদ ফাইন্যান্সিয়ালি আর মেন্টালি প্রচণ্ড চাপে পড়লেন। আমি তাকে বললাম, আমাদের যা সঞ্চয় আছে তা দিয়ে এই সংকট কাটিয়ে উঠব। আমরা আমাদের জমানো টাকা বিনিয়োগ করলাম, আমার গহনা পর্যন্ত বন্ধক দিলাম ব্যবসা বাঁচানোর জন্য। রিয়াদ প্রথমে রাজি হননি, কিন্তু আমি জোর দিয়ে বললাম, এটা আমারও ব্যবসা, আমারও দায়িত্ব। সেই কঠিন সময়ে আমরা একসাথে লড়াই করলাম। দিনের পর দিন পরিশ্রম করলাম, নতুন ক্লায়েন্ট খুঁজলাম, নতুন পদ্ধতিতে কাজ শুরু করলাম। একদিন রাত হন সরলীলা, আমরা দুজনে অফিসে কাজ করছি। হঠাৎ রিয়াদ বললেন, আমি কখনো ভাবিনি আমার জীবন এমন একজন মানুষ পাবে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার বন্ধু, আমার অংশীদার। আমি তার চোখে অশ্রু দেখতে পেলাম। আমিও কাঁদতে শুরু করলাম। সেই কান্না ছিল সব কষ্ট, সব সংগ্রাম থেকে মুক্তির কান্না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠলাম। আমরা শুধু টাকাই ফেরত পেলাম না, নতুন নতুন সুযোগও তৈরি করলাম। সেই সংকট আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করল, আমাদের বোঝাপড়াকে আরও গভীর করল।
সংকট কেটে যাওয়ার পর আমরা দুজনে একটু বিশ্রাম নিতে পাহাড়ে বেড়াতে গেলাম। সবুজ পাহাড়, নির্মল আকাশ, মেঘের খেলা। মনে হচ্ছিল পৃথিবীর সব কষ্ট, সব যন্ত্রণা এখানে এসে মিলিয়ে গেছে। এক সন্ধ্যায় আমরা লজের বারান্দায় বসে আছি। রিয়াদ হঠাৎ বললেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি উৎসুক হয়ে বললাম, কি সিদ্ধান্ত? তিনি বললেন, আমরা একটি এনজিও শুরু করব, দরিদ্র মেয়েদের শিক্ষার জন্য। তুমি এই প্রকল্পের নেতৃত্ব দেবে। আমি স্টান্ড হয়ে গেলাম। কিন্তু আমি তো। তুমি পারবে, রিয়াদ বললেন। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি যা চাও তাই করতে পারো। এই কথা শুনে আমার চোখে পানি চলে এলো। এই মানুষটি আমাকে কতটা বিশ্বাস করেন। তিনি আমাকে শুধু ভালোবাসেন না, আমার ক্ষমতাকেও শ্রদ্ধা করেন। পাহাড় থেকে ফিরে আমরা সেই প্রকল্প শুরু করার পরিকল্পনা করলাম। আমি উত্তেজিত ছিলাম, আতঙ্কিতও ছিলাম, কিন্তু রিয়াদের বিশ্বাস আমাকে শক্তি দিল। আমাদের ছোট অফিস কক্ষে বসে আমরা প্রথম বৈঠক করলাম। রিয়াদ বললেন, প্রথমে আমাদের একটি নাম দরকার। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, আলোর পাঠশালা কেমন হয়? রিয়াদ মৃদু হেসে বললেন, খুব সুন্দর নাম, ঠিক আছে, এটাই হোক। প্রথম দিনগুলো ছিল চ্যালেঞ্জিং। আমি নিজেই প্রজেক্ট প্রপোজাল লিখতে বসে গেলাম। বই পড়া, ইন্টারনেট রিসার্চ, বিভিন্ন এনজিওর মডেল বিশ্লেষণ, দিনরাত এক করে কাজ করলাম। রিয়াদ আমাকে গাইড করতেন, প্রয়োজনীয় আইনি পরামর্শ দিতেন। 1 মাসের মধ্যেই আমরা প্রপোজালটা শেষ করলাম এবং স্থানীয় কিছু ধনী ব্যবসায়ীর কাছে উপস্থাপন করলাম। প্রথম উপস্থাপনায় আমি নার্ভাস ছিলাম। রিয়াদ আমার পাশে বসে বললেন, ভয় পেও না, তুমি যে কাজটার জন্য এত পরিশ্রম করেছ সেটা নিজেই কথা বলবে। আমি মাইক্রোফোন ধরেই যেন অন্য মানুষ হয়ে গেলাম। আমি বললাম, কিভাবে শিক্ষার অভাবে মেয়েরা পিছিয়ে পড়ছে, কিভাবে একটি ছোট্ট সাহায্য তাদের জীবন বদলে দিতে পারে। আমার নিজের গল্পও শেয়ার করলাম, কিভাবে রিয়াদের দেওয়া বইগুলো আমার জগৎকে প্রসারিত করেছিল। উপস্থাপনা শেষে একজন বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী বললেন, তুমি খুব সুন্দরভাবে তোমার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছ। আমরা এই প্রকল্পে অর্থায়ন করতে রাজি। সেই দিন ছিল আমার জীবনের অন্যতম সেরা দিন। শুধু একটি প্রকল্প অনুমোদন পাওয়া নয়, বরং নিজের ক্ষমতা প্রমাণ করার দিন। আলোর পাঠশালার কাজ শুরু হলো। আমরা প্রথমে 10 জন মেয়েকে বৃত্তি দিলাম। আমি নিজেই তাদের বাসায় বাসায় গিয়ে অভিভাবকদের বোঝাতাম, মেয়েদের পড়াশোনার গুরুত্ব সম্পর্কে বলতাম। অনেক প্রতিবন্ধকতা ছিল। কেউ বলতো, মেয়েকে পড়িয়ে কি হবে, ও তো শেষ পর্যন্ত রান্নাঘরেই থাকবে। আমি ধৈর্যের সাথে বোঝাতাম, একজন শিক্ষিত মা তার সন্তানকেও শিক্ষিত করবে, পুরো একটি প্রজন্ম বদলে যাবে। রিয়াদ আমার এই কাজে পূর্ণ সমর্থন দিতেন। অনেকদিন তিনি নিজেও আমার সাথে যেতেন গ্রামে গ্রামে। একদিন একজন পিতা বললেন, আপনারা নিজেদের মতো শহুরে জীবন কাটান না, আমাদের এই গ্রামে আসেন কেন? রিয়াদ উত্তর দিলেন, কারণ আপনার মেয়েটিও আমার মেয়ের মতো, তারও সুন্দর ভবিষ্যৎ পাওয়ার অধিকার আছে। এই কথা শুনে সেই পিতার চোখে পানি দেখে আমার নিজের চোখও ভিজে উঠল। 1 বছর পর আলোর পাঠশালা 50টি মেয়েকে সহায়তা দিচ্ছিল। আমরা একটি ছোট কমিউনিটি লাইব্রেরিও প্রতিষ্ঠা করেছিলাম। আমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ অনুভব করতাম। শুধু গৃহিণী নয়, এখন আমি একজন সামাজিক কর্মীও বটে। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছিল একটি সকালে। রিয়াদের বোন সুমি আমাদের বাসায় বেড়াতে এসেছেন। আমরা 3 জন চা পান করছিলাম। হঠাৎ সুমি বললেন, ভাইয়া, নিশি দিদির কিছুদিন ধরে মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, একটু ডাক্তার দেখালে হতো না? আমি বললাম, না না, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্তি। কিন্তু রিয়াদ গম্ভীর হয়ে বললেন, না, সুমি ঠিক বলেছে, আজই ডাক্তারের কাছে যেতে হবে। আমি কোনো আপত্তি করলাম না। সত্যি বলতে আমারও কিছুদিন ধরে অস্বস্তি হচ্ছিল, শারীরিক দুর্বলতা লাগছিল। আমরা ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তারবাবু কয়েকটি টেস্ট করার পরামর্শ দিলেন। আমি ভাবলাম হয়তো রক্তশূন্যতা বা ভিটামিনের অভাব। কিন্তু যখন রিপোর্ট এলো, ডাক্তার আমার দিকে তাকিয়ে হাসলেন, ম্যাডাম, আপনাকে অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। আমি ফর আ মোমেন্ট নিশ্চুপ হয়ে গেলাম। তারপর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। এতদিনের প্রত্যাশা, এতদিনের অপেক্ষা। রিয়াদের দিকে তাকালাম, তার চোখেও অশ্রু। সে আমার হাত ধরে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দয়া করেছেন। বাসায় ফিরে আমরা দুজনেই অনেকক্ষণ কথা বলতে পারলাম না, শুধু একে অপরের হাত ধরে বসেছিলাম। রিয়াদ প্রথমে কথা বললেন, আমাদের একটি সন্তান আসছে, আমাদের পরিবার সম্পূর্ণ হতে চলেছে। আমি মাথা নেড়ে বললাম, আমি তোমাকে একজন সন্তানের বাবা হতে দেখতে চেয়েছিলাম এতদিন।
খবরটি ছড়িয়ে পড়তে সময় লাগল না। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন সবাই আমাদের অভিনন্দন জানাতে লাগল। আমার মা কাঁদতে কাঁদতে ফোন করে বললেন, মা, তুমি বুঝি এখন সত্যিই সুখী হবে? আমি বললাম, মা, আমি ইতিমধ্যেই সুখী, এখন শুধু সেই সুখটাকে ভাগ করে নেবার জন্য আরেকজন আসছে। কিন্তু আমার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ছিল। ডাক্তার বিশ্রামের পরামর্শ দিলেন। আলোর পাঠশালার দায়িত্ব সাময়িকভাবে অন্যকে দিতে হলো। রিয়াদ আমার যত্ন নেওয়া শুরু করলেন। প্রতিদিন সকালে আমার প্রিয় ফলগুলো কেটে দিতেন, বই পড়ে শোনাতেন, মাঝরাতে আমার জন্য খাবার তৈরি করতেন। আমি বলতাম, তুমি এত কষ্ট করো কেন? চাকর তো আছে। তিনি বলতেন, এটা কষ্ট নয়, এটা আমার দায়িত্ব এবং আনন্দ। একদিন রাতে আমি বিছানায় শুয়ে আছি, রিয়াদ আমার পাশে বসে আমার হাত ধরে বললেন, আমি জানি প্রথম দিকে আমাদের বিয়েতে তুমি খুশি ছিলে না, কিন্তু এখন আমি বলতে পারি আল্লাহ আমার জন্য সেরা সঙ্গী বেছে দিয়েছেন। আমি তার হাতটা আমার গালে রাখলাম, বললাম, আমিও একই কথা বলবো। গর্ভধারণের 6 মাস পার হতে চলল। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ ও প্রাণবন্ত বোধ করছিলাম। রিয়াদ প্রতিদিন সন্ধ্যায় আমার সাথে হাঁটতে যেতেন, বাচ্চার নাম নিয়ে আলোচনা করতেন। একদিন তিনি বললেন, আমরা যদি মেয়ে পাই তার নাম রাখব নূর, আর যদি ছেলে পাই তার নাম হবে আরিয়ান। আমি জিজ্ঞেস করলাম, কেন এই নামগুলো? তিনি বললেন, নূর মানে আলো, সে আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে। আর আরিয়ান মানে সম্মানিত, সে আমাদের সম্মানিত সন্তান হবে। এই সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। আলো পাঠশালার এক মেয়ের বাবা মারা গেলেন হৃদরোগে। মেয়েটির পড়াশুনো বন্ধ হওয়ার উপক্রম। আমি যখন খবরটা শুনলাম, তখনই রিয়াদকে বললাম, আমাদের তাকে সাহায্য করতে হবে। রিয়াদ বললেন, তুমি এখন বিশ্রামে থাকো, আমি দেখব। কিন্তু আমি জিদ করলাম, না, আমিও যাব। আমরা মেয়েটির বাড়িতে গেলাম। তার মা কাঁদছিলেন। আমি কিভাবে আমার মেয়ের পড়াশুনো চালাবো? রিয়াদ বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়ের পড়াশুনোর সমস্ত খরচ বহন করব। সেই মহিলা আমাদের পায়ে পড়তে যাচ্ছিলেন। আমরা তাকে থামালাম। ফেরার পথে আমি বললাম, তুমি আজ খুব ভালো কাজ করেছ। রিয়াদ বললেন, না, আমরা ভালো কাজ করেছি। একটি সন্ধ্যায় আমরা দুজনে বারান্দায় বসে আছি। হঠাৎ আমি আমার পেটে একটা নড়াচড়া অনুভব করলাম। আমি চমকে উঠে রিয়াদের হাতটা আমার পেটে রাখলাম। কিছুক্ষণ পর আবার নড়ল। রিয়াদের চোখে বিস্ময় আর আনন্দের ঝিলিক দেখলাম। তিনি বললেন, ও আমাদের সাথে কথা বলছে। আমরা দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়লাম। সেই মুহূর্তটি ছিল জাদুকরী। একটি নতুন জীবন আমাদের সংসারে পদচারণা শুরু করেছে। গর্ভধারণের 8 মাস পার হয়েছে। এখন আমি প্রায় পুরো সময়ই বাসায় থাকি। রিয়াদ যতদূর সম্ভব দ্রুত অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসেন। একদিন তিনি একটি বক্স নিয়ে এলেন, বললেন, তোমার জন্য। আমি বক্সটা খুললাম। ভেতরে ছিল একটি সুন্দর ম্যাটারনিটি ড্রেস এবং একটি ছোট্ট বেবি স্যুট। আমি আবেগে ভরে গেলাম। রিয়াদ বললেন, আমি আজ মার্কেটে গিয়েছিলাম, প্রথমবার বেবির জিনিস কিনলাম। সেই স্যুটটা হাতে নিয়ে আমার চোখে পানি চলে এলো। আমি ভাবলাম, শীঘ্রই আমাদের সন্তান এটি পরবে। আমরা 3 জনে একটি পরিবার হব। এই ভাবনায় আমার হৃদয় ভরে উঠল। ডেলিভারির তারিখ কাছে আসতে লাগল। আমি একটু উদ্বিগ্নও ছিলাম। রিয়াদ আমার উদ্বেগ বুঝতে পেরে বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি সব সময়। তিনি হাসপাতালের সব ব্যবস্থা করে রেখেছিলেন, সবচেয়ে ভালো ডাক্তার, সবচেয়ে ভালো কেয়ার। একদিন রাতে আমার পেটে ব্যথা শুরু হলো। প্রথমে হালকা, তারপর তীব্র হতে লাগল। রিয়াদ সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। যাত্রাপথে তিনি আমার হাত ধরে বলতে লাগলেন, ভয় পেও না, সব ঠিক হবে। কিন্তু আমি দেখলাম তার কপালে ঘাম জমেছে, তার হাত কাঁপছে। আমিই তাকে বললাম, তুমিও ভয় পেও না, আমরা একসাথে আছি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন, ডেলিভারি টাইম হয়েছে। আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রিয়াদের দিকে তাকালাম। তিনি আমার কপালে চুমু খেয়ে বললেন, আল্লাহ হাফেজ। আমি বললাম, খুব শীঘ্রই দেখা হবে, 3 জনে। অপারেশন থিয়েটারের উজ্জ্বল আলো আমার চোখ ঝলসে দিল। ডাক্তার ও নার্সদের কণ্ঠস্বর দূর থেকে ভাসে আসছিল যেন, রিল্যাক্স করুন, সব ঠিক হয়ে যাবে। আমার চেতনা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল, কিন্তু মন জুড়ে ছিল রিয়াদের চোখের সেই আশ্বাস ভরা দৃষ্টি। আমি নিশ্চিন্ত ছিলাম, কারণ জানতাম তিনি অপেক্ষা করছেন।
আমার এবং আমাদের সন্তানের জন্য। কখন যে ঘুম ভাঙল তা বুঝতে পারলাম না। চোখ খুলে প্রথমে দেখলাম সাদা সিলিং, তারপর আমার পাশে বসে রিয়াদ। তার চোখ লাল, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। আমার হাতটা ধরে তিনি বললেন, স্বাগতম পৃথিবীতে, মা। তারপর আমি শুনলাম একটি কন্যা শিশুর কান্না, ক্ষীণ, মিষ্টি, জীবনের সবচেয়ে মধুর সঙ্গীত। আমার বুক ভরে উঠল। রিয়াদ আস্তে করে আমার বুকের ওপর একটি ছোট্ট পুটুলি রাখলেন। আমাদের মেয়ে। সে তখনও কাঁদছিল, কিন্তু আমার ত্বক স্পর্শ করতেই যেন শান্ত হয়ে এলো। আমি তার নরম গালে হাত বুলিয়ে দিলাম। চোখের জল থামাতে পারলাম না। সে কেমন? আমার গলা দিয়ে আটকে আসা কণ্ঠে জিজ্ঞেস করলাম। সুন্দর, ঠিক তোমার মতো, রিয়াদ বললেন। তার চোখেও পানি। ডাক্তার এসে বললেন, কন্যা সন্তান, সম্পূর্ণ সুস্থ, ওজন ভালো, অভিনন্দন আপনাদের। রিয়াদ ডাক্তারকে ধন্যবাদ দিলেন, কিন্তু তার দৃষ্টি ছিল আমাদের দুজনের ওপর, আমার এবং আমাদের নূরের ওপর। পরের কয়েকদিন হাসপাতালে কেটেছে স্বপ্নের মতো। রিয়াদ প্রায় সবসময়ই আমার পাশে ছিলেন, শেখাচ্ছিলেন কিভাবে বাচ্চাকে ধরতে হয়, দুধ খাওয়াতে হয়। একদিন সে বলল, দেখো, ওর নাকটা ঠিক তোমার মতো। আমি হেসে বললাম, কিন্তু ওর চোখ দুটা তোমার। নূর যখন ঘুমাতো, আমরা দুজনে বসে তার দিকে তাকিয়ে থাকতাম। একদিন রিয়াদ হঠাৎ বললেন, আমি কখনো ভাবিনি এই অনুভূতি এত গভীর হতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কোন অনুভূতি? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, একজন মা ও তার সন্তানকে দেখার অনুভূতি। তুমি এখন শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সন্তানের মা। এই সম্মানটাই আলাদা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলাম। সেদিন আমাদের বাসা ছিল ফুলে আর বেলুনে সাজানো। রিয়াদের বোনেরা, আমার মা বাবা সবাই অপেক্ষা করছিলেন। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন, মা, তুই এখন নিজেই মা হয়ে গেলি। বাবা রিয়াদের কাঁধে হাত রেখে বললেন, আমি সত্যিই ভুল করিনি আমার মেয়েটাকে তোমার হাতে দিয়ে। প্রথম রাত বাসায়। নূর আমাদের পাশের ক্রিবে ঘুমাচ্ছে। রিয়াদ ও আমি বিছানায় শুয়ে চুপচাপ। হঠাৎ সে বলল, আমাদের জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হলো আজ। আমি বললাম, হ্যাঁ, কিন্তু মনে হয় এই অধ্যায়টা লেখার জন্য আমাদের পুরনো সব অধ্যায় দরকার ছিল। সেই রাতে আমি রিয়াদকে একটা কথা বললাম, যা বহুদিন থেকে ভাবছিলাম। তুমি জানো, বিয়ের রাতে যখন তুমি সালাম দিয়ে দূরে দাঁড়িয়েছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি বুঝি আমার কাছেই আসতে চাও না। এখন বুঝি তুমি আসলে আমার জন্য সময় চেয়েছিলে, আমার সাথে বন্ধুত্ব চেয়েছিলে। রিয়াদ মৃদু হেসে বলল, আমি জানতাম তুমি তখন ভয় পেয়েছ। আমি চাইনি তুমি আমাকে শুধু স্বামী হিসেবে দেখো, চেয়েছিলাম মানুষ হিসেবে জানতে। দিন যায়, নূর বড় হতে থাকে। তার প্রথম হাসি, প্রথম শব্দ, প্রথম দাঁত, প্রতিটি মুহূর্ত আমরা একসাথে ক্যাপচার করি। একদিন রিয়াদ অফিস থেকে ফিরে এসে বলল, আজ আমি নূরের জন্য কিছু এনেছি। সে হাতে নিয়ে এলো একটি ছোট্ট বই, শিশুদের জন্য ছবির বই। বলল, এটা তার প্রথম বই, আমরা আজ থেকেই তাকে পড়া শেখাবো। আমি হেসে বললাম, এখনই? ও তো এখনো কথা বলতেই শেখেনি। রিয়াদ বলল, কিন্তু ভালোবাসা তো শেখানোর জন্য বয়স দরকার হয় না। নূরের 6 মাস বয়সে আমরা প্রথমবারের মতো আলোর পাঠশালায় নিয়ে গেলাম তাকে। মেয়েরা ভিড় করে এলো আমাদের চারপাশে। একজন মেয়ে বলল, দিদি, আপনার মেয়েটা খুব সুন্দর, আমাদের মতো সেও কি বড় হয়ে এখানে পড়বে? আমি বললাম, নিশ্চয়ই পড়বে, আর শুধু পড়বেই না, সে বড় হয়ে তোমাদেরও পড়াবে। একদিন আমার পুরনো বান্ধবী মৌরি আমাদের বাসায় এলো। তার চেহারায় ক্লান্তি, চোখে বিষাদের ছাপ। সে নূরকে কোলে নিয়ে বলল, তোমরা খুব ভাগ্যবান। আমি জানতে চাইলাম, তোমার কি হয়েছিল? মৌরি কেঁদে কেঁদে বলল, আমার বিয়েটা ভেঙে গেছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, সব রোম্যান্স, সব আদর মিথ্যে ছিল। আমি তার হাত ধরে বললাম, দুঃখ করো না, জীবন এগিয়ে যায়। মৌরি বলল, আমি যদি তোমার মতো বিয়ে করতাম, একজন পরিপক্ক দায়িত্বশীল মানুষকে। আমি বললাম, জীবনে যা হয় তার পেছনে আল্লাহর কোনো না কোনো কল্যাণ থাকে। সেদিন রাতে রিয়াদকে বললাম মৌরির কথা। তিনি চিন্তিতভাবে বললেন, আমরা তাকে আলোর পাঠশালাতে কাজ দিতে পারি। সে শিক্ষিত, মেয়েদের কাউন্সেলিং করতে পারে।
আমি আনন্দে তার ঘাড় জড়িয়ে ধরে বললাম, তুমি সর্বদা অন্যের কথা ভাবো। রিয়াদ বললেন, তুমিই তো আমাকে এই শিখিয়েছ। নূরের প্রথম জন্মদিনে আমরা একটি ছোট পার্টির আয়োজন করলাম। শুধু কাছের মানুষরা এসেছিলেন। কেক কাটার সময় নূরের ছোট্ট হাতটা রিয়াদের বড় হাতের উপর রেখে আমরা সবাই মিলে কেটেছিলাম। সেই মুহূর্তে আমি আমার জীবনের সবচেয়ে সম্পূর্ণ অনুভূতিটি উপলব্ধি করলাম। আমার পাশে আমার স্বামী, আমার কোলে আমার সন্তান, চারপাশে আমার প্রিয়জন। এর বেশি আর কি চাই? জন্মদিনের পর রিয়াদ আমাকে একটি চিঠি দিলেন। বললেন, এটা অনেক দিন আগে লিখেছিলাম, কিন্তু এখনই দেবার সময় হলো। আমি চিঠিটি খুলে পড়লাম। প্রিয় নিশি, যখন প্রথম তোমাকে দেখি আমি দেখেছিলাম একটি ফুলের কুঁড়ি। এখন দেখছি সেই ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়ে গেছে এবং তার পাশে আরেকটি নতুন কুঁড়ি। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তুমি আমাকে ভালোবাসা, ধৈর্য, দায়িত্ব শিখিয়েছ। আজ যখন আমি আমাদের নূরকে দেখি, আমি তোমার মধ্যে দেখি সেই সব মা যারা পৃথিবীর ভবিষ্যৎ গড়ে তোলে। ধন্যবাদ আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য। চিরকাল তোমার, রিয়াদ। চিঠি পড়ে আমি কাঁদতে লাগলাম। রিয়াদ আমাকে জড়িয়ে ধরে বলল, এবার বলো, আমি কখনো রোম্যান্টিক হইনি? আমি হাসতে হাসতে বললাম, তুমি সবচেয়ে বড় রোম্যান্টিক, কারণ তুমি শব্দে নয়, কাজে ভালোবাসা দেখিয়েছ। সময় গড়াতে লাগল। আলোর পাঠশালা এখন একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। আমরা 200-রও বেশি মেয়েকে শিক্ষা দিচ্ছি। মৌরি এখন আমাদের সাথে কাজ করে, সে অনেকটাই সুস্থ হয়েছে। আমার মা বাবা এখন প্রায়ই আমাদের বাসায় আসেন, নূরকে নিয়ে সময় কাটান। একদিন সন্ধ্যায় আমরা 3 জন পার্কে বসে আছি। নূর এখন দৌড়াতে শিখেছে। সে এদিক ওদিক দৌড়াচ্ছে, আমরা পেছন থেকে দেখছি। হঠাৎ রিয়াদ বলল, মনে আছে তুমি একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে আমাদের বয়সের পার্থক্য নিয়ে আমি কি কখনো অনুভব করি যে কিছু অভাব আছে? আমি বললাম, হ্যাঁ, মনে আছে। তিনি বললেন, আমার উত্তর এখনও একই, না, কারণ ভালোবাসা ও বোঝাপড়া বয়সের গণ্ডিতে আবদ্ধ নয়। আর আজ যখন আমি দেখি তুমি কেমন একজন মা হয়েছ, আমি নিশ্চিত হই যে আল্লাহ আমাদের জন্য সেরাটাই রেখেছিলেন। নূর দৌড়ে এসে আমার কোলে উঠল, বলল, আম্মু, বাবা। রিয়াদ তাকে তুলে নিয়ে বলল, হ্যাঁ বাবা, এখানে। নূর বলল, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। আমরা 3 জনে জড়িয়ে ধরে একে অপরকে। সেদিন রাতে নূরকে ঘুম পাড়ানোর পর আমরা বারান্দায় বসেছিলাম। রিয়াদ হঠাৎ বলল, আমাদের গল্পটা যদি কাউকে বলতে, তারা কি বিশ্বাস করবে? আমি বললাম, কেন করবে না? তিনি বললেন, কারণ অনেকেই মনে করে অসম বয়সের বিয়েতে সুখ হয় না। আমি বললাম, সুখ বয়সে নয়, বোঝাপড়ায়। তারপর আমি তাকে বললাম, আমি আজ একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি আলোর পাঠশালাকে আরও বড় করতে চাই। শুধু মেয়েদের জন্য নয়, অল্প বয়সে বিয়ে হওয়া নারীদের জন্য একটি সহায়তা গোষ্ঠী তৈরি করতে চাই। তাদের বোঝাতে চাই যে বিয়ে জীবনের শেষ নয়, শুরু। রিয়াদ আমার হাত ধরে বলল, আমি তোমার সাথে আছি সব সময়। আমরা চুপ করে বসে রইলাম, হাতে হাত রেখে। নিচের রাস্তায় গাড়ি চলছে, দূরে শহরের আলোগুলো জ্বলজ্বল করছে। আমার মনে হলো জীবন সত্যিই একটি সুন্দর যাত্রা। কখনো অচেনা পথে শুরু হয়, কখনো ভয় থাকে, কখনো সংশয় জাগে। কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা আর শ্রদ্ধা থাকে, তাহলে সেই যাত্রাই হয়ে ওঠে সবচেয়ে স্মরণীয়। রিয়াদ আমার দিকে তাকিয়ে হাসলেন। কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমাদের গল্পটা কেমন যেন একটা বই। প্রথম অধ্যায় ছিল সংশয়, দ্বিতীয় অধ্যায় ছিল বন্ধুত্ব, তৃতীয় অধ্যায় ছিল ভালোবাসা, চতুর্থ অধ্যায় ছিল পরিপূর্ণতা, আর এই পঞ্চম অধ্যায়। রিয়াদ কথা শেষ করল, এই পঞ্চম অধ্যায় হচ্ছে চিরস্থায়ী সুখের শুরু। আমি মাথা নেড়ে বললাম, আর এই গল্পের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এটা এখনও শেষ হয়নি, প্রতিদিন নতুন একটি পাতা হচ্ছে। রিয়াদ উঠে দাঁড়ালেন, আমাকেও উঠালেন, বললেন, চলো আমাদের নূরের পাশে যাই, আজ রাতেও তাকে গল্প শোনাবো, তার বাবা মায়ের গল্প। আমি বললাম, আর সে বড় হয়ে এই গল্প শুনে নিজের জীবন গড়বে। আমরা ঘরের দিকে হাঁটতে লাগলাম। পেছনে ফেলে এলাম আমাদের অতীতের সব সংশয়, সব ভয়। সামনে ছিল আমাদের ভবিষ্যৎ, উজ্জ্বল, আশাবাদী, ভালোবাসায় পূর্ণ। এবং আমি জানতাম এই ভালোবাসার গল্প কোনো পর্বে শেষ হবে না। এটি চলতেই থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, একটি অনবদ্য প্রেমের কাহিনী হিসেবে। যে প্রেম বয়সের সীমানা ডিঙিয়ে সমাজের বাধা পেরিয়ে খুঁজে পেয়েছিল তার নিজস্ব স্বর্গরাজ্য।
প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ করলাম। এটি শুধু একটি গল্প নয়, এটি অনেক মানুষের জীবনের প্রতিচ্ছবি। ভালোবাসা কখনো বৃদ্ধা হয় না, কখনো মলিন হয় না। ভালোবাসা চিরন্তন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।